প্রথমকার সেই দেব এবং এখন এই 2025-এ দেবের প্রতি কি খুঁজে পাও? ইন্ডাস্ট্রিটা প্রায় চলছে, অস্বীকার করার উপায় নেই। ঈশ্বর ওকে দিয়ে পাঠিয়েছে, ও যেখানেই হাত বাড়াচ্ছে সেখানেই ও সফল। এটা চলতে থাকুক, অন্তত বাংলা ইন্ডাস্ট্রি যাতে সমৃদ্ধ হয়। এই শিক্ষার প্রথম হাতে করে কি মায়ের থেকে? একদম, আমার মা আমাকে প্রথম থেকে যত যেখানেই যাও না কেন রুটটা ভুলবে না কখনো। আমি এখনো বাসে উঠতে পারি, আমি এখনো অটো করে যেতে পারি, আমি এখনো মেট্রো রেলে চড়তে পারি। আমার যতটুকু যেমন সেরকমই থাকতে চেয়েছি। আমি কাজকে ভালোবাসি, আমি আমার সংসারকে ভালোবাসি। আমার যদি 8টায় কল থাকে আমি ভোর 4টায় উঠি, উঠে রান্না টান্না করে তার জন্য খাবার, এমনকি লেবুটা পর্যন্ত কেটে টেবিলে সাজিয়ে দিয়ে আসি যাতে নাকি ওনার কোনো অসুবিধে না হয় খাওয়া দাওয়াতে। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তিনি সবসময় এভারগ্রিন এবং সবসময় যে কোনো পরিস্থিতি হোক না কেন নিজেকে খুব ভালো মতো ট্যাকেল করতে পারে। তুমি বলো যে কোনো পরিস্থিতি হোক না, তোমার কাছে সিন হোক বা ব্যক্তিগত জীবনে কোনো পরিস্থিতি, নিজেকে কী করে ভালো রাখো সবসময়? দেখো, মন ভালো রাখলেই সব কিছু ভালো থাকে। আমি সবসময় চাই যে মনটাকে ভালো রাখতে, কোনো রকমের কোনো জটিলতার মধ্যে আমি যেতে চাই না। আমি সরল সাদাসিধে মানুষ, সহজভাবে জীবনযাপন করতে ভালোবাসি, সেই জন্য আমার সবসময় মন ভালো থাকে। আর এই যে তুই আমার হিরোতে যে এত সুন্দর চমক এবং দর্শকের টিআরপিও মানে দর্শকের রিয়াকশনও খুব বেশি হচ্ছে, এটা নিয়ে কতটা তোমার ইমোশন কাজ করে? দেখো, এই ধরনের চরিত্র আমার কাছে প্রথম, মানে কমেডি টাইপ আছে একটু। আমি ম্যাক্সিমাম সিরিয়াস রোল করেছি। এর আগে যে দুটো প্রজেক্ট করেছি তাতেও ঠাম্মির রোলই করেছি, কিন্তু অন্য রকমের সেটা। কিন্তু এখানে আমাকে সৃজিত যেভাবে প্লেস করেছে, আমি না চরিত্রটা করতে খুব মজা লাগছে আমার। কারণ কমেডি টাচের অ্যাক্টিং তো কোনোদিন করিনি। চেষ্টা করছি যাতে নাকি দর্শককে বিনোদনটা দিতে পারি। দেখা যাক, ফিডব্যাক আসছে না যে তা না, যে দর্শকদের ভালো লাগছে, আরও ভালো কিছু করার একটা ইচ্ছে আছে। এবং আমার স্ক্রিপ্ট রাইটার আজকে যখন মেসেজ দিয়েছেন যে আমি নাকি ছক্কা মারছি ওনার স্ক্রিপ্টে, তাই বললাম যে ছক্কার মতন বল পেলে তো যে কোনো প্লেয়ারই ছক্কা মারবে। তবে আমাদের এই টিমটা ভীষণ ভালো, ভীষণ ভালো একটা ইয়াং টিম, একটা কী বলবো ফুটন্ত টিম। মানে সবাই ফুটছে, প্রত্যেকে তার সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করছে, আলোচনার মাধ্যমে, আড্ডার মাধ্যমে, যাই করে হোক না কেন। খুব সুন্দর একটা ব্যালেন্স টিম তৈরি হয়েছে এবং যার জন্য কাজ করতে ভীষণ সুবিধা হচ্ছে। তুমি বললে খুব ইয়াং টিম এবং খুব ফ্রেশ একটা টিম যাদের মধ্যে প্রচণ্ড এনার্জি। তো এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারাও এখন অভিনয় আসছে এবং সায়ক এখানে ইনভলভ আছে। তো তুমি তখন বলছিলে যে রিল করছে, ঘুরে বেড়াচ্ছে, বেশ মজার মধ্যে কাটছে। এখন তো ট্রেন্ডটা এরকম হয়ে গেছে যে কার কত ফলোয়ার্স, তারা ভীষণ রকমের মানে সিরিয়ালে কাজ করলে সেটা একটা বিজনেস প্ল্যান। কিন্তু আমার মতে সায়ক খুব ভালো অভিনেতা এবং যতই ভালো ব্লগার হোক না কেন ও খুব ভালো অভিনেতা। ওর সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি, সেই কপালকুণ্ডলা থেকে আরম্ভ করে, যাই হোক। কিন্তু ওর একটা অদ্ভুত একটা চরিত্র। ও আমার নাতি হয়েছে, মানে মেয়ের ঘরের ছেলে আমার নাতি হয়েছে, কিন্তু কি বলবো, মানে ওর যে চরিত্রটা এখনই প্রকাশ করছি না, খুব ভালো একটা চরিত্র। এটা ওর কাছে ভীষণ কঠিন পরীক্ষা একটা। দেখা যাক ও কতটা কি ভালো করে, চেষ্টা আছে। আর আমাদের রুবেল তো আছেই, আপনাদের খুব প্রিয় সুপারস্টার হিরো। রুবেলও ভীষণ ভালো, ভীষণ দুষ্টু। এরকম দুষ্টু আমি আরেকজনকেও পেয়েছি, সে হচ্ছে আমাদের এখনকার ফিল্মের হিরো দেব। ওর সঙ্গে আমার প্রচুর ছবি করা, এবং ও এরকম দুষ্টুমি করতো। তারই প্রতিফলনটা আমি পাচ্ছি কিন্তু রুবেলের মধ্যে, যে বদমাইশি করছে, সবাইকে নকল করছে, এটা ওর মধ্যেও আছে। মানে কোথাও একটা মানে কি বলবো কার্বন কপি দেখতে পাচ্ছি। ভাল লাগছে আমার ওদের সঙ্গে কাজ করে। যতই হোক আমি তো ওদের থেকে অনেকটাই বড়, কিন্তু তবুও মানে শিং ভেঙে বাছুরের দরে ঢুকে যেতে এতটুকু অসুবিধা হচ্ছে না আমার। তুমি একটা জিনিস বললে তখন যে অনেকগুলো কাজ করেছি দেবের সঙ্গে এবং অনেক দিন ধরে তুমি ইন্ডাস্ট্রিতে রয়েছো। তো এখন দেবের যেগুলো রিসেন্ট কাজ আসছে, এরকম প্রজাপতি এলো, টনিক এলো, তারপর খাদান এলো, তো তোমার কোথাও কি মানে তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে কোনো কথা হয়েছিল কাজের, বা নতুন কোনো কাজের পরিকল্পনা দেবের সাথে? প্রত্যেকেই তো আমরা বিজি হয়ে গেছি, মানে কাজের সময় যেটুকুনি তার ফাঁকে না আমি কারোর সঙ্গে খুব একটা মানে ওই ফোনালাপ করার সেটার পক্ষপাতী নই।
কিন্তু যখন দেখা হয় কথা বলি, যেটুকুনি সময় কাজের মধ্যে থাকি সেইটুকুনি কাজ করি, যার জন্য ও পরের যে ছবিগুলো করেছে তাতে আমাকে কাস্ট করেনি মানে করার মতন কিছু ছিল না, অন্য যাদেরকে দিয়ে কাজ করিয়েছে। যাই হোক, হয়তো ভেবেছে যে আমার ওইটুকুনি চরিত্র আমায় দেবে কিনা সেটা, যাই হোক। কিন্তু আমি ওকে এই ছবিগুলো দেখার পর আমার মনে হচ্ছে ও ভীষণ ম্যাচিওর করেছে। ওর সঙ্গে আমি প্রেমের কাহিনী থেকে শুরু করেছি কাজটা করা। ও যখন শট দিত প্রত্যেক দিন আমাকে প্রত্যেকটা শটের পর জিজ্ঞেস করতো, দিদি ঠিক আছে, ওর উচ্চারণে ভীষণ দোষ ছিল। কাজের সময় ও যখন কাজ করতো তখন বলতো যে দিদি এটার উচ্চারণটা কী হবে। স্বাভাবিক কথা, একটা হিন্দি ভাষাভাষী লোকের কাজ, মানে পরিবেশে বড় হয়েছে সে, সেখানে প্রপার বাংলা বলাটা তো ওর কাছে সত্যিই খুব চাপের ছিল। যতই বাড়িতে লোকজন থাকুক না কেন, কাজের পরিবেশ তো হিন্দি বলতেই যেত, সুতরাং হিন্দি টোন একটা এসেই যেত। সেখান থেকে যে অনেকটাই ম্যাচিওর করেছে এবং অ্যাক্টিংয়েও ভীষণ ম্যাচিওর হয়েছে, এটা সবচেয়ে ভালো লাগলো আমার। হ্যাঁ দেখেছি। আমার তো তুমি তখন বলে যে ম্যাচিওর, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, প্রথমকার সেই দেব এবং এখন এই 2025-এ দেবের প্রতি কী খুঁজে পাও, কি গ্যাপ বা কি উন্নতি কি খুঁজে পাও? এমনি তো দেখো বয়স বেড়েছে, ওরও একটা ম্যাচুরিটি তো এসেছেই, অভিনয়ের দিক থেকে বলো, সব দিক থেকে। এখন আবার বড় প্রডিউসার হয়েছে সে, ইন্ডাস্ট্রিটা প্রায় চলছে, মানে অস্বীকার করার উপায় নেই। যে কটা ছবি করছে প্রত্যেকটা ছবি ওটা আমার মনে হয় ঈশ্বর ওকে দিয়ে পাঠিয়েছে। ও যেখানেই হাত বাড়াচ্ছে সেখানেই ও সফল। ভালো থাকুক, ভালো, মানে এটা চলতে থাকুক, অন্তত বাংলা ইন্ডাস্ট্রি যাতে সমৃদ্ধ হয় এইটাই আমি চাই। এবং ওর হাত ধরেও এগিয়ে যায়, যেমন বোম্বাদার হাত ধরে এগিয়ে গেছে বেশ খানিকটা, তেমনি দেবের হাত ধরেও এগিয়ে যাক অনেক দূরে। মানে মোটামুটি দেবদাকে নিয়ে সবাই বলছে যে দেব এখন ইন্ডাস্ট্রির মুখ, এবং প্রসেনজিৎদার পর দেবের এখন একটা নাম এসছে। একদম, জিৎ একটা অন্য স্টাইল, কিন্তু দেব হচ্ছে কমার্শিয়াল, টোটাল প্যাকেজ বলতে পারা যায় যেটা, সেটা দেব। এবং যার জন্য পরপর যে ছবিগুলো করছে, ওর যে দর্শকের ক্রেজ ওর ভীষণ। আমি ওর সঙ্গে তো বেশ কয়েকটা শো করেছি, মানে সিনেমা করেছি বেশ কয়েকটা, আমি দেখেছি যে বাইরে কীরকম, মানে ভীষণ ক্রাউড পুলার। যার জন্য বললাম না যে ঈশ্বর কিছু দিয়ে পাঠিয়েছেন। কারণ আমি যখন ওই চিরদিনই তুমি যে আমার ছবিটা দেখতে গিয়েছিলাম, ওর একটা বোধহয় ডান্স পারফরমেন্স ছিল, সেখানে শুধু ওর একটা পা পড়লো, মানে পায়ের একটা শট দিয়ে শুরু হলো। আমি জীবনে কোনো দিন দেখিনি পয়সা পড়েছে ঝনঝন করে। এইটা যেদিনকে দেখলাম সেদিনকেই বুঝলাম যে কিছু একটা, মানে ও শুধু ওখানে মধ্যে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল নাচের জন্য, কিন্তু ওর ওই পয়সা পড়াটা মানে হলের মধ্যে ঝনঝন করে, এটা আমার কাছে আনএক্সপেক্টেড। এবং সেদিনকে আমি বুঝেছি ছিল অনেক দূর যাবে। এবং তুমি অনেকগুলো কাজ করেছো, নতুন কোনো পরিকল্পনা কিছু হয়েছে কাজে? না, আমার সঙ্গে দেবের এই মুহূর্তে কোনো রকমের কোনো পরিকল্পনা, মানে কোনো যোগাযোগ নেই, কারণ ও এত ব্যস্ত, আর এদিকে আমিও সিরিয়ালে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তার জন্য আর ছবির সংখ্যাও অনেক কমে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। আগে যে পরিমাণ ছবি হতো সেই পরিমাণ ছবি তো হচ্ছে না, আর হলও বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর। সুতরাং এটা একটা দুঃখজনক ব্যাপার। নিশ্চয়ই ভয় হয় যে আগে দর্শকরা, মানে যারা বাড়িতে থাকতেন তারা প্রসাধন করে বিকেলবেলাতে এবং উইকডেজে একটা দিন সিনেমা দেখতে যেতেন। আমার শাশুড়িকে দেখেছি, আমাদের বৃহস্পতিবার হলেই উনি সেজে গুজে সিনেমা দেখতে চলে যেতেন আমার দিদি শাশুড়ির সঙ্গে। মানে আমার শ্বশুরবাড়িতে সেই সিনেমা দেখার একটা ট্রেন্ড ছিল, যাত্রা সিনেমা দেখা, সেটা ছিল, সেটা দেখেছি। কিন্তু এখন আর সেসব না, এখন তো হাতের মুঠোয় চলে এসেছে সবটাই। সুতরাং যেখানে খুশি সেখানে আমি হাতের মুঠো খুললেই পেয়ে যাচ্ছি সবটাই, বড্ড অ্যাক্সেসিবল হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, মানে কিছুটা স্বাচ্ছন্দ্য জীবন কাটে, আবার কিছুটা একটা ভয়েরও আশঙ্কা দেয়। সেটা তো বটে, কারণ এতটাই সহজলভ্য হয়ে যাচ্ছে না, এটা তো ভয়ের কারণ। তুমি আমার একটা জিনিস বলো, তুমি এতগুলো কাজ, তারপরে ঘর সংসার সব কিছুকে কি করে একসাথে সামলাও? মানে এটা কি কোনো মানে শক্তি আছে ভেতরে, না এটা কি কোনো তন্ত্র সাধনা, এটা কি? এটার একটাই উত্তর, ভালোবাসা। আমি কাজকে ভালোবাসি, আমি আমার সংসারকে ভালোবাসি। আমার হাজব্যান্ড, এখন আমার কাছে হাজব্যান্ডই আছেন, আর কেউ নেই। তার
মানে আসার আগে আমার যদি 8টায় কল থাকে আমি ভোর 4টায় উঠি, উঠে রান্না টান্না করে তার জন্য খাবার, এমনকি লেবুটা পর্যন্ত কেটে টেবিলে সাজিয়ে দিয়ে আসি যাতে নাকি ওনার কোনো অসুবিধে না হয় খাওয়া দাওয়াতে। এইটাই মানে আমার ভালো লাগে কাজটা করতে। এবং তার সঙ্গে আমি তো অভিনয় করি, আমি বিগত 7 মাস বসেছিলাম অর্থে যে এখন ইন্ডাস্ট্রিতে কাজের এমন অবস্থা হয়েছিল যে একটা সিরিয়াল শেষ হওয়ার পরে একটু রিফ্রেশমেন্টের জন্য দরকার ছিল, করিনি কাজটা। তারপর সৃজিতকে আবার ফোন করে বললাম যে সৃজিত, আমি অনেকদিন বসে আছি, তুমি আমাকে একটা ভালো চরিত্র দাও। সৃজিত সেই কথাটা রেখেছে, যার জন্য এই চরিত্রটা আবার আমাকে দিয়েছে। কিন্তু এই যে 7 মাস বসেছিলাম না, ওতে না ভয়ও ধরে গেছিলো যে আমি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো তো, সেটাই। কিন্তু হয় ভীষণ এগুলো হচ্ছে আজকালকার। আপনারা দেখবেন পুরনো শিল্পীরা অনেকে নেই, সব নতুনদের নিয়ে কাজ আরম্ভ হয়েছে, এটা একটা ট্রেন্ড এসছে। পুরনো শিল্পীরা অনেকে বাড়িতে বসে আছে, কাজ করছেন না বা পাচ্ছেন না, যাই হোক, কিন্তু একটু ভাবার ব্যাপার আছে। সব ভয় করে কাজ হারানোর, যে এই 7 মাস বসেছিলে বললে ভয় করে? ভয় তো নিশ্চয়ই আছে, তার কারণ কি, দেখো আমরা তো পারফর্মার, আমাদের টানে ভীষণ। আমরা আগে স্টেজ পারফর্ম করতাম, থিয়েটার করতাম, সেখানে যেমন ওই দর্শকের রিয়াকশানটা ভীষণ মানে প্রতি মুহূর্তে আমাদেরকে টানতো যে দর্শক কী বলছে না বলছে সেটা। তেমনি এই সিরিয়াল করতে গিয়ে বা ছবি করতে গিয়েও যে দর্শকের রিয়াকশান বা দর্শকের ভালোবাসা, এই মেসেজ করা বলো বা এই যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দর্শকের সামনে যাচ্ছে, তারা যে ফিডব্যাকটা দিচ্ছে, এগুলো ভীষণ টানে শিল্পীদেরকে। আর একটা জিনিস ভয়ের থেকেই বলতে হয় যে এখন তো পিআরটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যতটা পিআর মেনটেন করতে পারবে তত বেশি তোমার লাইমলাইটে তুমি থাকবে, ততটা কাজের প্রবণতাও বাড়বে। ইদানিং হয়েছে পিআর করাটা, ইদানিং হয়েছে। আমরা যখন থেকে কাজ শুরু করেছি না, আমাদের পিআর করতে হয়নি, আমাদের পারফরমেন্সে আমাদের পরের প্রজেক্টটার জন্য ডেকে নিত। কিন্তু এখন তো প্রডিউসাররাও না, সব থেকে বড় কথা কি, টোটাল বাজেটটা এত বেড়ে গেছে না, তাতে কী হচ্ছে, প্রডিউসারদেরও উপায় নেই। কারণ অনেক কিছু চাপ আসছে প্রডিউসারদের ওপরেও। যেমন ধরো আগে একজনকে দিয়ে কাজ হয়ে যেত, এখন সেখানে 3 জন লাগছে। সুতরাং একটা পেমেন্ট দিয়ে যে টেকনিশিয়ানকে পাওয়া যেত, এখন 3জনকে পেমেন্ট দিয়ে, সুতরাং কাজের মানে খরচটাও বেড়ে গেছে। এবং সেই ক্ষেত্রে কি সব দিক থেকে সাপ্লাই করতে গেলে প্রডিউসারদেরও ভাবতে হচ্ছে যে একটু কম দামি আর্টিস্ট যদি হয় তাহলে হয়তো কাজটা চলে গেলেও যেতে পারে। এগুলো ভাবছে অনেকেই, এবং যার জন্যই কিন্তু বাজেট কমে যাচ্ছে, মানে খরচের ইয়েটা কমে যাচ্ছে চ্যানেল থেকে বা যেখান থেকে আর্নিংটাও তো কমে যাচ্ছে। বা মার্কেট যদি না পায়, প্রডিউসারের টাকাও তো চলে যাবে। তুমি একটা জিনিস বলছিলে যে তখন যে এই সিরিয়ালটার জন্য খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে পেয়েছে, তো তোমার, আমি প্রশ্নটা এটাই জানতে চাইবো যে তোমার অনেক বছর হলো তো ইন্ডাস্ট্রিতে, এখনও অবধি যদি জিজ্ঞেস করে কখনো নিজের কদর নিয়ে মানে বার্গেনিং করতে হয়েছে, বা তুমি বলে যে একটু কমে যদি পাওয়া যায়, একটু সুবিধে যদি হয়? না, এখনও অবধি আমাকে সেরকম ফেস করতে হয়নি। আমাকে জিজ্ঞেস করেছে, আমি জিজ্ঞেস করেছি যে দিদি আপনাকে মানে আপনি কতটা কি করতে পারবেন। অ্যাডজাস্টেবল, পুরোটাই অ্যাডজাস্টেবল। যে আমিও এমন কিছু চাহিদা আমার নেই, আমি খুব সাধারণ মেয়ে, সাধারণ থাকতে চাই, সুতরাং আমার চাহিদাও সাধারণই হবে। বলে যে অসাধারণ হওয়ার কখনো লোভটা কেন হলো না বা ইচ্ছেটা কেন হলো না? তুমি সবসময় সাধারণ। আমি সাধারণ থাকতে মানে ছোটোবেলা থেকে সেভাবে তৈরি হয়েছি, তো অসাধারণ হওয়ার কোনো ইচ্ছে কোনোদিনই আমার ছিল না। তাহলে তো আমি হিরোইন হতাম, চরিত্রাভিনেত্রী হতাম না, তাই না? যদিও হিরোইন হয়ে কাজ শুরু করেছিলাম, ছবিতে নয় সিরিয়ালে, জন্মভূমি দিয়ে আমার শুরু। আমি প্রথম হিরোইন ওখানে মমতা শঙ্করও ছিলেন, রূপা গাঙ্গুলিও ছিলেন, কিন্তু হিরোইন ছিলাম আমি। সুতরাং সেখানে অ্যাকচুয়ালি আমি অভিনয়টা করতে চাই, হিরোইনদের অনেক রকমের ব্যাপার, সেই জায়গায় আমি কোনোদিনই যেতে চাইনি, আজও না। এই শিক্ষার প্রথম হাতে করে কি মায়ের থেকে? একদম, আমার মা আমাকে প্রথম থেকে যত যেখানেই যাও না কেন রুটটা ভুলবে না কখনো। আমি এখনও বাসে উঠতে পারি, আমি এখনও অটো করে যেতে পারি, আমি এখনও মেট্রো রেলে চড়তে পারি। সবাই জিজ্ঞেস করে দিদি হ্যাঁ ফার্স্ট মুভ করতে পারবো, মেট্রো রেলে কেন চড়বো না? কিন্তু হ্যাঁ, দর্শকের ভালোবাসার জন্য খানিকটা তো যন্ত্রণা সহ্য করতেই হয়। সকাল 8টার সময় স্কুল স্টুডেন্টদের যন্ত্রণাটা পেয়েছি,
স্টুডেন্টরা যতটা না, তার মা বাবারা বেশি সেলফি তোলে, এখন তো সেটা একটা হয়ে গেছে। ভালোও লাগে যে দর্শকরা আমার কাজ দেখছেন, যার জন্য আমাকে মনে রেখেছে। সেটা পুরনো কাজের কথাও বলেন, তখন ভাবি যে আমি এমন কোথাও গিয়ে তাদের মনের মধ্যে একটা জায়গা করেছি, যার জন্য পুরনো কাজের কথাগুলো বলছি। ঠিক ঠিক। তুমি তখন ওই যে কাজ দিয়ে মনে রাখা, এবং কাজ ধরো হঠাৎ করে 2 মাস বা 7 মাস বা 3 মাস কখনো যদি অফ হয়, একটা তো আর্থিক সংকট চলতেই থাকে যে এর পরের ব্যাকআপটা কী হবে বা এর পরে কীভাবে শুরু করব। মানে আর্টিস্টদেরকে দেখে সাধারণ মানুষ ভাবে যে খুব একটা নামি দামি জীবন কাটাই, আদৌ তো না, মানে ব্যক্তিগতভাবে তো তোমরা খুব সাধারণ। একদমই সাধারণ, এবং আমি অসাধারণ হলে তো সেই ব্যাপারটা তো চলেই যেত। মানে আমার যে পুঁজি বলো বা ইকোনমিক্যাল স্ট্যাটাস যেটা, সেটা যে বাড়াতে বাড়াতে তো আকাশ ছোঁয়া হয়ে যেত। সেই জায়গাটা আমি কোনোদিনই যেতে চাইনি। আমি যতটুকু যেমন সেরকমই থাকতে চেয়েছি। তাতে মনে হয় স্মুথলি লাইফটা লিড করতেও পারছি। উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু সেটা আকাশচুম্বী হওয়াটা ঠিক না। এটা আমার মায়ের শিক্ষা। এইভাবেই থেকো সারাক্ষণ, এবং মানুষটাকে আমরা সারা জীবন মনে রাখবো, কারণ এতগুলো কাজ এবং নতুন নতুন ধারাবাহিক দিয়ে এক একটা চরিত্র প্রত্যেকবার ভেঙে ভেঙে নিজেকে মানে অন্যরকমভাবে নিয়ে আসে। খুব মানে অসংখ্য ধন্যবাদ দিদি আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমাতে, কারণ পরবর্তী আপডেট শুধুমাত্র এখানে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।